নমস্কার বন্ধুগণ। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের সামনে এলাম, সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী আইন, যেটা আজকে পশ্চিমবঙ্গের বিধানসভাতে আজকে প্রপোজ করা হয়েছে বাই দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ধর্ষণ বিরোধী বিলটিকে আজকে প্রপোজ করা হয়েছে। এই বিল প্রপোজড হওয়ার পরে রাজ্যপালের কাছে যাবে। রাজ্যপাল সেটিতে কনসেন্ট দেওয়ার পরে সেটি মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে। মহামান্য রাষ্ট্রপতি সেটিতে যদি নিজের কনসেন্ট দেয় তবেই সেটা আইন হয়ে আমাদের রাজ্যে লাগু হবে। এটা হচ্ছে নিয়ম। এবং এটা লাগু হওয়ার পরেও কেউ যদি সেটাকে চ্যালেঞ্জ করে, যেটাকে আমরা বলি ভাইরিস অফ দ্য অ্যাক্ট, সেটা যদি চ্যালেঞ্জ করে তখন এটা কোর্টের বিবেচনার মাধ্যমে চলে আসবে। কোর্ট তখন ডিসাইড করবে কোন কোন সেকশনস বা কোন কোন ক্লজেসগুলোকে চেঞ্জ করা যাবে, অ্যামেন্ড করা যাবে, কোনটাকে বাদ দেওয়া হবে। এটা তখন কোর্টের আওতায় চলে আসবে, হাইকোর্ট বা অনারেবল সুপ্রিম কোর্টের আওতায়। সো আজকে যেটা নিয়ে আমি বলতে চাইছি, ধর্ষণ বিরোধী আইন। অলরেডি কিন্তু এই আইন আমাদের আইপিসি বলুন বা এখন প্রেজেন্ট যেই আইনটা রিফর্ম করা হয়েছে সেই আইনে বলুন, দুটোতেই কিন্তু রেপ, গ্যাং রেপ, রেপ অফ আ woman below 12 years of age, রেপ অফ আ পার্সন বিলো 16 years of age, এরকম করে রেপ, গ্যাং রেপ সমস্ত কিন্তু প্রভিশন আইপিসিতে কিন্তু আছে। এবং সেটাতে মিনিমাম পানিশমেন্ট যেমন রেপের ক্ষেত্রে আছে, ম্যাক্সিমাম পানিশমেন্টও আছে। মিনিমাম পানিশমেন্ট যেমন আছে রেপের ক্ষেত্রে 10 years, ম্যাক্সিমাম হচ্ছে ফর লাইফ। এবং কি গ্যাং রেপের ক্ষেত্রে আছে আপনার মিনিমাম 20 years, আদারওয়াইজ আপনার ফর দি রিমাইন্ডার অফ ন্যাচারাল লাইফ, যেটাকে আমরা বলি বাকি জীবনটার জন্য মানে জেল। এবং ডেথ আছে যদি বিলো 12 years অফ এজ, যদি ওমেনের যদি রেপ বা গ্যাং রেপ করা হয় তখন সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত আছে, যেটাকে আমরা ফাঁসি বলে থাকি। তো সমস্ত রকম প্রভিশনস কিন্তু অলরেডি আমাদের আইপিসির মাধ্যমে বলুন বা এখন যেটা প্রেজেন্ট যেই আইন এসেছে সেখানে কিন্তু পরিষ্কার সেই সব প্রভিশনস আছে। তো রাজ্য সরকার কেন জানি না এই ধর্ষণ বিরোধী আইন, আমি জানি না কি এমন এটার থেকে আলাদা বা এমন কি স্পেশাল কি জিনিস আছে যেটাতে মানুষ হয়তো তাড়াতাড়ি বিচার পাবে। বাকি আমি একটা জিনিসই বুঝি, আইনজীবী হিসাবে আপনাদের কাছে বক্তব্য রাখা আমার উচিত বলেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। বিচার পরে হবে, বিচার এর ট্রায়াল বা বিচার যেটাকে আমরা বলি সেটা কোর্টে হবে, ওটা সেকেন্ডারি ব্যাপার। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি, আজকে ধর্ষণ বিরোধী আইন আসছে, তাদেরকে নাকি 30 দিনের মধ্যে সাজা দিয়ে দেওয়া হবে, টাইম বাউন্ড থাকবে কোর্টের কাছে, নানা রকম কিছু। ফার্স্ট অফ অল একটা ইনসিডেন্ট যখন ঘটে, আমি আজকে রেপটা নিয়েই কথা বলছি, রেপ প্লাস ডেথ এটা নিয়েই কথা বলছি। একটা যখন ইনসিডেন্ট রেপের ঘটে বা গ্যাং রেপের ঘটে এবং তাকে তারপরে যদি মার্ডার করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে এফআইআরটা লজ করতে হবে। এফআইআর এই ক্ষেত্রে 0 এফআইআর বলা হয়। আপনি যে কোনো অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে আপনি এফআইআর লজ করতে পারেন। যাই হোক, ওটা 0 এফআইআর নিয়ে পরে কথা বলবো। এখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এফআইআরটা লজ করতে হবে। সেই এফআইআর আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এবং আরজিকর কাণ্ডেও আমরা দেখলাম, এফআইআর না লজ করে সেখানে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার ঘোর একটা চক্রান্ত কিন্তু চলবে। তাহলে এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল আইন আনতে হবে যে পুলিশ যদি কোনো রকমের বিলম্ব করে বা যদি এফআইআর নিতে অ্যাকসেপ্ট না করে তখন কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যাতে জনগণ নিতে পারে সেই বিল আনুন। সেকেন্ড, এফআইআরের পরে, এফআইআর ধরুন হয়ে গেল, এফআইআরের পরে ইনভেস্টিগেশনের সময় যদি কোনো রকমভাবে ইনভেস্টিগেটিং অফিসার বা তার যদি হাই র্যাঙ্ক অফিসার্সের কথাই বা যে কোনো পারসনস গভর্নমেন্টের, তারা যদি কোনোভাবে সেটাকে ইনফ্লুয়েন্স করতে চায়, প্রমাণ লোপাটের চেষ্টা করে এবং ইনভেস্টিগেশনকে কোনোভাবে প্রলোভিত করতে চায়, সেই পারসনসের এগেনস্টে যেন কঠোরতম শাস্তি হয় সেই বিল আনা। কারণ কি অ্যাকিউজডের ক্ষেত্রে অলরেডি বিল আছে, আইন আছে, সেটাকে নতুন করে আনার কোনো দরকার নেই। যতক্ষণ না ইনভেস্টিগেশনটা প্রপারভাবে হচ্ছে, এভিডেন্সটা কালেক্ট হচ্ছে, সাক্ষীদেরকে
সঠিক নিরাপত্তা দিয়ে কোর্টে এনে তাদেরকে সাক্ষ্য, তখন কিন্তু কোনো বিচার ব্যবস্থা কেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ওয়ার্ল্ড কোর্ট, যে যা কোর্ট থাকুক, কেউ জাস্টিস দিতে পারবে না। আমাদের আইন যা আছে ভারতবর্ষে, সেই আইন যদি ঠিকঠাকভাবে লাগু করা হয় বা সেটাকে যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে কোনো অভিযুক্ত কোনো অফেন্সে ছাড়া পাবে না। কিন্তু যেটা পুলিশ করে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল এই যে এফআইআর নিতে তারা বিলম্ব করে। এফআইআর কিছুতেই তারা নিতে চাইবে না, তারা বিলম্ব করবে, তারা নানা রকম অজুহাত দেখাবে। এর বিরুদ্ধে আপনি আইন আনুন। এফআইআর নেওয়ার পরে মেডিকেল টেস্ট হয় না ঠিকঠাকভাবে, ওই যেই মেডিকেল এক্সামিনেশন যেটাকে বলে, পোস্টমর্টেম যেটাকে বলে, সেগুলো ঠিকঠাকভাবে হয় না, তার বিরুদ্ধে আইন আনুন। ইনভেস্টিগেশন ঠিক করে হয় না, ইনভেস্টিগেশনের তথ্য প্রমাণ লোপাট করা হয় প্রভাবশালীদের, তার বিরুদ্ধে আইন আনুন। এটা নতুন করে আইন আনার কোনো দরকার নেই। টাইম বাউন্ড 30 দিনের মধ্যে আপনারা যতই করুন, যতক্ষণ না ইনভেস্টিগেশন যদি নিরপেক্ষতার সাথে হচ্ছে এবং যদি প্রপার ইনভেস্টিগেশন না হচ্ছে, কোনো ভিকটিম বিচার পাবে না, কোনো ভিকটিম বিচার পাবে না। তাই সদিচ্ছা আনুন। এটার জন্য যদি কোনো বিল পাস করতে হয়, যদি এফআইআরে বিলম্ব হয়, যদি ইনভেস্টিগেশন ঠিকঠাক করে না হয়, যদি মেডিকেল এক্সামিনেশন ঠিকঠাক করে না হয়, যদি তথ্য প্রমাণ লোপাট হয়, যদি প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সিয়াল লোকদেরকে টাকার বিনিময়ে যদি কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় ইনভেস্টিগেশনের সময়, সেগুলোর বিরুদ্ধে আইন আনুন। ধর্ষণ বিরোধী আইন এনে মানুষের, পশ্চিমবঙ্গবাসীর মন আপনি ঘোরাতে পারবেন না। আজকে বলতে হয়, আমি অনেক মামলা দেখছি, আইনজীবী হিসাবে আপনাদেরকে এই বক্তব্যগুলো দিচ্ছি, এবং আমরা অনেক জায়গায় দেখেছি আইনে এমন তারা ইনভেস্টিগেশন করেন, তারা সেখানে যদি নন বেলেবেল সেকশন থাকে, টাকার বিনিময়ে চার্জশিটে তারা বেলেবেল সেকশনে চার্জশিট ফাইল করে। যেমন এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা হয়তো বুঝতে পারবেন না। হয়তো ধরুন একটা মারপিট হয়েছে, সেখানে হয়তো একজন কাটারি নিয়ে বা কোনো ধারালো অস্ত্র নিয়ে কাউকে আঘাত করেছেন সিভিয়ারলি, তার জন্য তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, ব্লিডিং হয়ে সব কিছু। সেখানে হয়েছে এফআইআর, হয়তো ধরুন কথার কথা 326, 325 এইসবে এফআইআর হয়েছে। চার্জশিটের সময় কী করবে, পুলিশ ভয় দেখাবে, অ্যাকিউজ যে আছে, মানে অভিযুক্ত যে আছে, তাকে ভয় দেখাবে, তাকে থানায় ডাকবে, থানায় ডেকে তার কাছ থেকে যতটা টাকা পয়সা কামানো যায় কামিয়ে, টাকার অ্যামাউন্টটা আমি আর বললাম না, টাকা অ্যামাউন্টটা কামিয়ে চার্জশিটে 326-এর জায়গায় 323 বলে চালিয়ে দেবে। 323 মানে হচ্ছে যেটা বেলেবেল সেকশন এবং নন কগনিজেবল, 323 দিয়ে চালিয়ে দেবে এবং অ্যাকিউজ বা অভিযুক্ত কোর্টে গিয়ে বেল পেয়ে যাবে। এটা হচ্ছে তাদের প্র্যাকটিস। তাহলে এই প্র্যাকটিসটাকে বন্ধ করার জন্য আপনি বিল আনুন। দেখবেন সমাজের যেটা আপনি চাইছেন বা আপনার যেটা মোটিভ, অ্যাকচুয়ালি যেটা মোটিভ হওয়া উচিত বিলটা আনার পিছনে, সেটা দেখবেন সাকসেসফুল হবে। আজকে আমরা প্রতিনিয়ত দেখি, আজকে আরজিকর কাণ্ড নিয়ে আমরা যদি বলি, আজকে হাইকোর্ট সব পক্ষকে শোনার পরে তারা বাধ্য হয়েছে এই মামলা সিবিআইকে দেওয়ার জন্য। এনারা যে বারবার বলছেন স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে তারা নাকি দারুণ ইনভেস্টিগেশন করেছে, সাথে সাথে সন্দীপ ঘোষকে নাকি তারা অ্যারেস্ট করে নিয়েছে এবং এক্সেট্রা এক্সেট্রা ইত্যাদি যারা যারা বলছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলি, আপনারা চেয়েছিলেন এই সন্দীপ ঘোষকে একমাত্র অ্যাকিউজড করে এই রেপের কেস এবং মার্ডারের কেস, এই যে অত্যাচার এর কেস, এইটা বন্ধ করে দেওয়ার জন্য, মানে ধামাচাপা দেওয়ার জন্য, তাকে স্কেপগোট করে বা বলিকা বাকড়া করে বাকিদের থেকে মনটা ঘুরিয়ে, এটা চেয়েছিলেন বলেই আজকে সিবিআইয়ের কাছে দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট। আপনারা যদি ঠিকঠাক ইনভেস্টিগেশন করতেন, আপনারা যদি তথ্য প্রমাণ লোপাট না করতেন, আপনারা যদি এফআইআর করাতে বিলম্ব না করতেন, আপনারা যদি এটাকে সুইসাইড বলে না চালিয়ে দিতেন, আপনারা যদি বাড়ির ওই ভিকটিমের বাড়ির লোককে যদি 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েটিংয়ে রেখে আপনারা কোনোভাবে না দেখা করতে দিয়ে ওর ডেড বডি আগে দাহ না করে দিতেন, তাহলে কিন্তু হাইকোর্ট আজকে এমনি কিন্তু সিবিআইয়ের হাতে এই মামলা দিত না। এবং এটা আরও একটা জিনিস বলে রাখি, আজকে আপনারা প্রতিনিয়ত যে কোনো মামলার রায় হাইকোর্টে হওয়ার পরেই সাথে সাথে ছোটেন সুপ্রিম কোর্টে। আপনারা কি দেখেছেন এই সিবিআইকে এই মামলা হ্যান্ড ওভার করার পরে ওনারা কোনোভাবে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে না, এই মামলার তদন্ত আমরা এইভাবে ঠিকঠাক করেছি? হাইকোর্ট একটা হয়তো ভুল অর্ডার, আমি মেনে নিলাম হয়তো ভুল অর্ডার দিয়েছে, তার এগেনস্টে কি কোনোভাবে সুপ্রিম কোর্টে ওরা এসএলপি ফাইল করেছে বা কোনো মামলা ফাইল করেছে এই সিবিআই ইনভেস্টিগেশনকে দেওয়ার বিরুদ্ধে? পাবেন না, কারণ কি তাদের কোনোদিন সদিচ্ছা ছিল না এই মামলার ইনভেস্টিগেশন ঠিকভাবে করার।
নাহলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে স্টেট গভর্নমেন্ট আপনারা শুনে থাকবেন এই মামলা সেই মামলাতে শুধুই সুপ্রিম কোর্টে ছোটে, এবং ছুটেও কোনো লাভ হয় না। সেখানে সকালবেলায় হাইকোর্টে থাপ্পড় খায়, আর বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বা তার পরের দিন সকালবেলা আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খায়। দুবারে থাপ্পড় না খেলে কিন্তু এদের সব মেটে না। নবান্নতে বলুন বা যে কোনো জায়গায় বলুন, আজকে রাজ্য সরকারের এবং নেতামন্ত্রীদের শাসক দলের নেতামন্ত্রীদের একমাত্র কাজ হয়েছে এই দিনে যে কীভাবে মানুষের মনটা ঘোরাবো, বা কীভাবে এই প্রতিবাদকে আমরা আটকাবো, কীভাবে এই আন্দোলনের মুখ আমরা স্তব্ধ করব, তার প্ল্যানিং কিন্তু ওইখানে চার দেয়ালের মাঝখানে এসি রুমে বসে হয়েছে। এটা প্ল্যানিং হয়নি যে কিভাবে যে ভিকটিম আর্জি করে তাকে কিভাবে আমরা বিচার দেব, কিভাবে অভিযুক্তদেরকে আমরা অ্যারেস্ট করব, কিভাবে আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করব। সেই বৈঠক থেকে এটা মস্তিষ্ক প্রসূতভাবে এটা বেরিয়েছে যে ধর্ষণ বিরোধী আইনের নাম করে আমরা মানুষের মোড়টা ঘোরাতে পারব। এবং প্রথমে চেষ্টা হয়েছিল, নিজেরাই আন্দোলনে নেমেছে, নিজেদের পুলিশ মন্ত্রী, নিজেদের স্বাস্থ্যমন্ত্রীর এগেনস্টে আমরা দেখেছি। ওনারা আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট করে চেয়েছিলেন স্তব্ধ করার জন্য। যখন দেখছে কিছুই হচ্ছে না, আন্দোলন আরও বাড়ছে, তখন তারা এখন নিজেদের ইমেজ ক্লিন করার জন্য বা দেখানোর জন্য যে আমরা ধর্ষণ বিরোধী আইন আনছি, যেটা অলরেডি এক্সিস্টিং, যেখানে অলরেডি সেখানে প্রভিশনস আছে, পানিশমেন্টের সব কিছুই আছে, শুধুমাত্র নেই যেটা, সেটা হচ্ছে সদিচ্ছা বা সৎভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশনটা করা। সেটার বিরুদ্ধে আপনার এই আইন আনুন, দেখবেন বিচার ভিকটিম নিশ্চয়ই পাবে। এখানে যারা মাদকদ্রব্য বা গুটকা বিক্রি করে তারাই আবার ক্যান্সার হসপিটাল খুলছে। আপনারা যদি ইনভেস্টিগেশনটা ঠিকঠাকভাবে করতেন, আইন মেনে, আপনাদের পুলিশ যদি এফিসিয়েন্টলি যদি কাজটা করতো, সমস্ত রকম প্রভিশন আছে। চার্জশিট 90 দিনের মধ্যে দাখিল করতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, সব কিছুর কিন্তু প্রভিশন এখনও অবধি আছে, কিন্তু ওই প্রভিশনকে মানা হয়নি। কিন্তু ওই প্রভিশনকে না মেনে এখন নতুন করে ধর্ষণ বিরোধী আইন আনার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে একমাত্র মানুষের মনটাকে ঘোরানোর জন্য। প্রতিদিন মিটিং করে, বড় বড় পদমর্যাদার অফিসারদের সাথে মিটিং করে, নেতামন্ত্রীদের সাথে মিটিং করে, দলীয় বৈঠক করে এটা ভাবেন কীভাবে তৃণমূলের ইমেজটা ক্লিন করব, কীভাবে এই প্রতিবাদের ঝড়টাকে আটকাবো, কীভাবে এই আন্দোলনের মুখকে বন্ধ করব, কীভাবে সোশ্যাল মিডিয়াতে এই প্রতিবাদের ভাষাটাকে বন্ধ করব। আপনি আবার ধর্ষণ বিরোধী আইন আনছেন। বেসিক লজ্জাটুকু যদি থেকে থাকে, আজকের দিনে আপনার অনেক আপনি সেবা করেছেন পশ্চিমবঙ্গবাসী, এবং আমি জানি না নেতাদের বা মন্ত্রীদের সেবা করার এত উৎসুকতা কিসের বা এত ইন্টারেস্ট কিসের, যেখানে মানুষ শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে পথে প্রতিবাদ করছে, দিন নেই রাত নেই, তারা প্রতিবাদ করছে, তারা রাস্তায় আছে, তারা নানা রকম স্লোগানিং করছে, তারা কর্মবিরতি পালন করছে। তারপরেও আপনার কী এমন ইন্টারেস্ট এবং কী এমন আপনার ইচ্ছে যে আপনাকে এর পরেও আপনাকে চালিয়ে যেতে হবে? নিশ্চয়ই এর পিছনে কিছু আছে, এবং নিশ্চয়ই এটার থেকে কিছু লাভ আছে। আজকে যদি এই যে ঘুষ, চুরি, চামারি, এগুলো যদি সব আটকে দেওয়া হয় না, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনাদেরকে বলছি, আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনি তখন ঝান্ডা ধরার লোক পাবেন। যে কোনো পার্টি, আমি আজকে শুধু টিএমসি বলে বলছি না, যে কোনো পার্টি ঝান্ডা ধরার লোক পাবেন না। আজকে পলিটিক্যাল পার্টিতে জয়েন করা এবং সেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকা এবং নানা রকম কার্যক্রম করার থেকে একটা হিউজ লাভ, মানে মানিটারি বেসিসে হিউজ লাভ, ইনকাম সব কিছু পাচ্ছে বলেই আজকে পশ্চিমবঙ্গতে বিশেষ করে শয়ে শয়ে লোক আজকে পার্টিতে জয়েন করছে। তারা নেতা হওয়ার প্রচণ্ড ইচ্ছা, তার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, দাঙ্গা, খুন খারাপি, রেপ সব কিছু করছে। কারণ কি? তাদেরকে পাওয়ারে থাকতে হবে, তাদেরকে জিততে হবে। এটার পিছনে একটাই কারণ, যেদিন ঘুষ, চিটিংবাজি, চুরি, দুর্নীতি সব রকম মানে টাকা আয় করার যেই জায়গা, সেটা যেদিন বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেওয়ার জন্য কোনো আইন আসবে, আমি লিখে দিচ্ছি, সেদিন নেতা মন্ত্রী কেন, কোনো একটা মানে ওয়ার্কার পর্যন্ত পাবেন না, পার্টি ওয়ার্কার যাদেরকে বলে তারা পর্যন্ত পাবেন না, পার্টি অফিস খোলার জন্য লোক পাবেন না, যে কোনো পার্টির। এটাই বাস্তব। তো যাই হোক, আপনাদের কাছে একটাই নিবেদন, আপনারা এটাতে প্রলোভিত হবেন না এবং এই প্রতিবাদ চালিয়ে যান যতদিন না বিচার পাচ্ছেন। এইসব ধর্ষণ বিরোধী আইন টাইন সব হচ্ছে মানুষের মোড় ঘোরানোর শুধুমাত্র একটা চেষ্টা, মানুষকে অন্যদিকে ভাবানোর চেষ্টা, ইমেজ ক্লিন করার চেষ্টা।
আজকে না হলে সায়েন লাহিড়িকেও আজকে অ্যারেস্ট করতো না এই প্রতিবাদ করার জন্য, তার এগেন্সে সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড়ও খেত না। এখন পুলিশ ডিপার্টমেন্টের বা আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটাই কাজ, সকালে হাইকোর্টে থাপ্পড় খাও, পরের দিন সকালে গিয়ে সুপ্রিম কোর্টে থাপ্পড় খাও। আমার মনে পড়ছে না লাস্ট কোন মামলা, একটা বড় মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল জিতেছে, সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে হোক, তাদের এমনই অবস্থা। লাস্ট আমার সত্যি মনে পড়ছে না লাস্ট কোন মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে জিতেছে। তারা সকাল সন্ধ্যে গিয়ে এক গালে পোষায় না, আরেক গাল পেতে দেয়, দু গালেই চড় খেয়ে লাল হয়ে ঘর চলে আসে। এটা হচ্ছে তাদের এখনকার আইনি প্রক্রিয়া। যাই হোক, তো আপনাদের কাছে এই বক্তব্য রাখার জন্য আজকে এসেছিলাম ভিডিওর মাধ্যমে। তো আপনারা সবাই সচেতন থাকুন, প্রতিবাদ চালিয়ে যান এবং জাস্টিস ফর আরজি কর, এবং এই প্রতিবাদ যতদিন না বিচার পাচ্ছেন, এবং শুধুমাত্র আরজি কর নয়, প্রতিটা গ্রাম বাংলার প্রতিটা মেয়ে যাদের সাথে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছেন, প্রতিটা কেস হচ্ছেন, সবার জন্য আমাদের এই সেম সহানুভূতি থাকবে এবং থাকছে এবং প্রতিবাদ থাকবে। নমস্কার, জয় হিন্দ।